ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ কিছু পজিশন আছে, যেমন ধরেন সুইপার, সিঙ্গেল পিভট, ডাবল পিভট, ফলস নাইন ইত্যাদি। আর আমরা এই পজিশনগুলো সম্পর্কে অনেকেই জানি না। এর মূল কারণটা হচ্ছে যে যখনই আসলে কেউ আসলে ফুটবল পজিশন নিয়ে কথা বলেন, তখন তারা নির্দিষ্ট একটা ফরমেশন সিলেক্ট করেন এবং সেই ফরমেশনের যে 11 জন থাকেন সেই 11 জনের সম্পর্কেই কথা বলেন। তাই ফুটবলের মধ্যে যে প্রায় 25টার কাছাকাছি পজিশন আছে, এগুলো সম্পর্কে অনেকেরই অজানা থেকে যায়। এই ভিডিওতে আমরা আসলে ফুটবলের যতগুলো পজিশন আছে সবগুলো সম্পর্কেই কথা বলবো। তার আগে একটা বিষয় অবশ্যই জেনে রাখা দরকার যে এই ফুটবলের যে প্রায় 25টার কাছাকাছি পজিশন আছে, এই 25টার কাছাকাছি পজিশন থেকে কিন্তু প্রত্যেকটা কোচ 11টা পজিশন বেছে নিয়েই তার টিমকে খেলান। এজন্যই আসলে একজন কোচের সাথে অন্য একজন কোচের টেকনিক বলেন স্বাভাবিকভাবেই মেলেন না। চলেন এক এক করে ফুটবলের যতগুলো পজিশন আছে এবং থাকা সম্ভব প্রত্যেকটা সম্পর্কেই এক এক করে জেনে নেব। গোলকিপারকে দিয়েই শুরু করি। এটা হচ্ছে জিকে বা গোলকিপার পজিশন। আর এই দুইটা পজিশন হচ্ছে সিবি বা সেন্টার ব্যাক। আলাদাভাবে বোঝার জন্য ডান পাশে যেটা সেটাকে বলতে পারেন রাইট সেন্টার ব্যাক, এবং বাঁ পাশে যেটা সেটাকে বলতে পারেন যে লেফট সেন্টার ব্যাক। আর এটা হচ্ছে রাইট ব্যাক, এটা হচ্ছে লেফট ব্যাক। আর এই পজিশনটা হচ্ছে সুইপার বা সুইপার সেন্টার ব্যাক। সুইপার সেন্টার ব্যাক সম্পর্কে যদি সামান্য একটু ধারণা দেই, তাহলে বলবো যে গোলকিপারের একদম সামনে থেকে সুইপার সাধারণত সুইপ আপ করে থাকেন। কিন্তু বর্তমান আধুনিক ফুটবলে এই পজিশনটা বিলুপ্তি হয়েছে। বিলুপ্তি হওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে যে এই আধুনিক ফুটবলে প্রত্যেকটা কোচ চান আসলে অপোজিট টিমকে অফসাইডের ট্রাপে ফেলতে। এজন্যই আসলে এখন আসলে সুইপার সেন্টার ব্যাকের দেখা মেলে না। দুই তিনটা যদি সুইপার সেন্টার ব্যাকের উদাহরণ দেই, তাহলে প্রথমে বলবো যে জার্মানির ফ্রান্স বেকেনবাওয়ার, ইংল্যান্ডের ববি মুর এবং আর্জেন্টিনার দানিয়েল পাশারালা ছিলেন একেবারে পিওর সেন্টার ব্যাক। আর রাইট ব্যাকের উপরে এই পজিশনটা হচ্ছে রাইট উইং ব্যাক, এবং লেফট ব্যাকের উপরে এই পজিশনটা হচ্ছে লেফট উইং ব্যাক। মিডফিল্ডের দিকে চলে যাই, এটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড, এবং ডান দিকে এই পজিশনটা হচ্ছে রাইট সেন্ট্রাল মিডফিল্ড, এবং বাঁ দিকে এই পজিশনটা হচ্ছে লেফট সেন্ট্রাল মিডফিল্ড। একেবারে ওয়াইড এরিয়ার এই পজিশনটা হচ্ছে রাইট মিডফিল্ড, এবং ওয়াইড এরিয়ার বাঁ দিকের এই পজিশনটা হচ্ছে লেফট মিডফিল্ড। আর সেন্টার সার্কেলের সামনের এই পজিশনটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড। আর সেন্টার সার্কেলের নিচের দিকের এই পজিশনটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড বা হোল্ডিং মিডফিল্ড। আর ডিফেন্সিভ মিডফিল্ডের ডান দিকের এই পজিশনটা হচ্ছে রাইট ডিফেন্সিভ মিডফিল্ড, এবং বাঁ দিকের এই পজিশনটা হচ্ছে লেফট ডিফেন্সিভ মিডফিল্ড। ভিডিওর শুরুতে যে সিঙ্গেল পিভট এবং ডাবল পিভটের কথা উল্লেখ করেছিলাম, একটু লক্ষ্য করেন, তাহলে এখানেই ব্যাপারটা সমাধান হয়ে যাবে। একজন কোচ যখন এই তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্য থেকে একজনকে খেলান, তখন সেটাকে বলা হয় সিঙ্গেল পিভট। এবং একজন কোচ যখন এই তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্য থেকে দুইজনকে খেলান বা দুইজনকে বেছে নেন, তখন সেটাকে বলা হয় ডাবল পিভট। মনে হয় যে ব্যাপারটা অলরেডি বোঝার কথা। এখন ফরওয়ার্ড লাইনে চলে যাই। অ্যাটাকিং মিডফিল্ডের সামনে এই পজিশনটার নাম হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশন, এবং এই সেন্টার ফরওয়ার্ড পজিশনের পাশে এই দুইটা পজিশনের নাম হচ্ছে ইনসাইড ফরওয়ার্ড পজিশন, এবং আলাদাভাবে বোঝার জন্য ডানে এই পজিশনটার নাম হচ্ছে রাইট ফরওয়ার্ড পজিশন, এবং বামে এই পজিশনটার নাম হচ্ছে লেফট ফরওয়ার্ড পজিশন, এবং এই পজিশনের নাম হচ্ছে রাইট উইং, এবং এই পজিশনের নাম হচ্ছে লেফট উইং। এবং একেবারে অপোজিট টিমের গোলকিপারের সামনে এই পজিশনটার নাম হচ্ছে স্ট্রাইকার। এখন বাকি থাকলো ফলস নাইন পজিশনটা। ফলস নাইন মূলত ঠিক এই পজিশনটাতে খেলেন। ফলস নাইনের প্রধান কাজ গোল করা, কিন্তু তিনি স্ট্রাইকার পজিশনে খেলেন না। এক কথায় যদি বলি, এই স্ট্রাইকার পজিশনে না খেলেও ঠিক এই পজিশনে খেলেও যার উপরে আসলে গোল করার মূল দায়িত্বটা থাকে, তিনি মূলত ফলস নাইন। ফলস নাইনের যদি পিওর উদাহরণ দেখতে চান, তাহলে গার্দিওলার যুগে মেসিকে সবার থেকে সেরা উদাহরণ মনে হয় বলা যেতে পারে, কারণ এই গার্দিওলার মেসি থেকেই আসলে ফলস নাইনের ধারণাটা বিপুলভাবে ফুটবল দুনিয়াতে ছড়িয়ে পড়ে, এটাতে কোনো আসলে সন্দেহ নেই। যাই হোক, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে ফুটরানের পরবর্তী ভিডিওতে, এবং কমেন্ট বক্সে আপনার মতামত আশা করব।